Class 6 Fragrance, your English workbook. Fragrance, open at page 12. Today we shall start the lesson 1. Now let us read at page 12. Once upon a time there lived a shepherd in a village. এক সময় এক গ্রামে এক রাখাল বাস করত। Every afternoon he took his herd of sheep to the meadows at the outskirts of the village. প্রতিদিন বিকেলবেলায় সে তার ভেড়ার পাল নিয়ে গ্রামের শেষ প্রান্তে যে চারণভূমি আছে, যে তৃণভূমি আছে, সে মেডোজ, সেখানে চড়াতে নিয়ে যেত। He used to tend his herd of sheep in the meadow at the outskirts of the village. His horse and pet dog accompanied him. সঙ্গে কে যেত? সে ঘোড়ায় চেপে যেত আর তার কুকুরটা যেত সঙ্গে। অ্যাকম্পেনি, সঙ্গে যাওয়া। দ্য ডগ ইউজ টু ওয়াচ দ্য শিপ। কুকুরটার কী কাজ ছিল? কুকুরের যা কাজ, পাহারা দেওয়া, ভেড়াগুলো পাহারা দেওয়া, যাতে কোনো লোক ধরে না নিতে পারে, কোনো হিংস্র পশু যাতে ভেড়াকে মেরে ফেলতে না পারে। Meanwhile, the shepherd rode his horse to the nearby forest to collect wood. ইতিমধ্যে ঘটল কি, ওই ভেড়া চড়াতে নিয়ে গিয়ে রাখালটা ঘোড়ায় চেপে পাশাপাশি যে বন আছে সেই বনে, মানে ওই তৃণভূমি পেরিয়েই নিশ্চয়ই বন আছে, সেই বনে কাঠ সংগ্রহের জন্য গেল। One day it took so long for him in the forest that his dog led the herd home alone. একদিন সে কাঠ আনতে গেল, কিন্তু ফিরে আসতে এত দেরি করলো, তখন কুকুরটা পথ দেখিয়ে সেই ভেড়ার পালকে ঘরে নিয়ে এলো। ইট ওয়াজ টু লেট, তখন অনেক দেরি হয়ে গেছে। When the shepherd returned, যখন রাখাল ফিরে এলো, he saw nothing but a wolf. তো সে দেখলো কি, যে কোনো ভেড়া নেই, কোনো কুকুর নেই, শুধু একটা নেকড়ে সেখানে রয়েছে। He mistook the wolf as his dog. সে নেকড়েটাকে তার কুকুরটা মনে করেছিল। ফিরতে দেরি হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে। He tried to tie the wolf with a rope as a punishment for losing the herd. ভেড়ার পালকে হারানোর জন্য শাস্তিস্বরূপ সে একটা দড়ি দিয়ে ওই নেকড়েটাকে কুকুর মনে করে, তার নিজের পোষা কুকুরটা মনে করে, তাকে শাস্তি দেওয়ার জন্যে একটা দড়ি দিয়ে বাঁধবার চেষ্টা করলো। হি ট্রাইড, সে চেষ্টা করলো। দ্য উলফ অ্যাটাকড অ্যান্ড চেসড হিম টু দি ব্যাঙ্ক অফ এ রিভার। তখন নেকড়ে তো ওটা, তার কুকুর তো নয়, ও বুঝতে পারেনি নেকড়েটাকে ওর পোষা কুকুরটা মনে করেছে। তো যাই হোক, নেকড়েটা সেই রাখালকে আক্রমণ করলো, তাড়া করলো। ছুটতে ছুটতে রাখাল একটা নদীর ধারে চলে এলো। হি স নো হোপ এক্সেপ্ট দ্য হর্স হু ফলোড হিজ মাস্টার। আমি আগে বললাম যে সে ঘোড়ায় চেপে বনে গিয়েছিল কাঠ সংগ্রহের জন্য, সুতরাং তার কাছে ঘোড়াটাও ছিল। তাহলে ঘোড়ায় চেপেই পালাচ্ছিল নেকড়ের তাড়া খেয়ে। না, একটু অন্যরকম মানে দিয়েছে, যে সে যখন পালাচ্ছিল তখন পিছু পিছু ঘোড়াটাও তার ছুটছিল, প্রভুর পিছু পিছু ঘোড়াটাও ছুটছিল। হি ইনস্ট্যান্টলি পুশড হিমসেলফ অন টু দি হর্স অ্যান্ড আনটায়ার্ড দ্য বান্ডল অফ উড। ঘোড়ার পিঠেতে কাঠ চাপিয়ে এনেছিল, তো ঘোড়াটা পিছু পিছু ছুটে যাচ্ছে, প্রভু পালাচ্ছে, প্রভুর পিছু পিছু ছুটছে,
রাখালের পিছু পিছু। নেকড়ের তাড়া খেয়ে রাখাল ছুটছিল। বুদ্ধি করে রাখাল করলো কি, তৎক্ষণাৎ সে ঘোড়াটার পিঠে চেপে বসলো। ঘোড়াটা তার পিছু পিছুই ছুটে আসছিল এবং ঘোড়ার পিঠে যে বান্ডিল অফ উড, মানে কাঠের যে তারাটা ছিল, বান্ডিলটা ছিল, সেটা সে খুলে ফেললো। দ্য উলফ অলসো জাম্পড ওয়াইল্ডলি। নেগড়েটাও ভীষণভাবে মানে লাফাচ্ছিল। তো সেই অবস্থায় যেই কাঠগুলো খুলে দিল, কাঠের বাঁধনটা খুলে দিল, ইট ফেল অন দি উড। সেই কাঠের ওপরে পড়ে গেল নেকড়ে। কাঠগুলো গড়াচ্ছে, তো নেকড়েটাও গড়িয়ে স্লিপড ইনটু দ্য রিভার, নদীতে পড়ে গেল। দেন দ্য শেফার্ড সেফলি কেম ব্যাক হোম। তখন রাখালটা খুব মানে নিরাপদে বাড়ি ফিরে এলো। অবভিয়াসলি রাইডিং দি হর্স, ঘোড়ায় চেপেই নিশ্চয়ই বাড়ি এলো, সে কথা উল্লেখ নেই যদিও। তো ইট ক্যান বি অ্যাসিউমড দ্যাট হি কেম ব্যাক on the back of the horse. So it's a story of a shepherd who used to tend his herd of sheep in a meadow at the outskirt of the village, and his horse and dog, his pet dog, accompanied him, and the duty of the dog was to watch the sheep, ostensibly to save them from any wild animals, and the shepherd rode his horse to collect wood from a nearby forest, but came too late. He returned. When he returned, he could not found his herd of sheep and the dog, but there was a wolf standing on the spot, and presumably it was evening, and the shepherd could not understand whether it was a wolf or his pet dog. He took the wolf for his pet dog and was angry with the dog because he thought that the dog failed to do his duty to guard the sheep. So he got angry and tried to tie the wolf, which he mistook as his pet dog. He tried to tie the wolf with a rope as punishment, and the wolf, wolf is a wild animal and a ferocious animal. It attacked the shepherd and chased him to the bank of a river. The shepherd actually ran away to the bank of a river to save his life, and the horse was there with him. The horse also ran after the shepherd, and when the horse came near the shepherd, he instantly pushed himself onto the back of the horse and untied the bundle of wood that fell on the
wolf, and the wolf slipped into the river. Seeing this, the shepherd safely came back home on the back of the horse. However, this is the story, and now you have to do the activities. Activity 1, write T or F. You know how to write T or F. The shepherd lived in a forest. Actually, the shepherd did not live in a forest. He lived in a village. And he used to go to the forest to collect wood. So this is a false statement, and you write F in the box given in the right. Question 2, he went to a meadow every afternoon. Yes, it is a true statement, so write T in the box. And thus you have to complete questions 3, 4, 5 and 6. Write T and F wherever, whichever is appropriate in the boxes given. Now activity 2, fill in the blanks with words from the passage. প্যাসেজে কিছু ওয়ার্ডস দেওয়া আছে, সেইগুলো দিয়ে ওই ব্ল্যাঙ্কসগুলো, ওই শূন্য স্থানগুলো ভর্তি করো, পূর্ণ করো activity 2-তে. And the list of words are also given at the bottom of the activity 2. List of words: wolf, rope, wood, river, shepherd, village, dog. এতগুলো ওয়ার্ড আছে, আমি একটা বলে দিচ্ছি তোমাদের জন্য. The dash used to watch the herd. Herd means herd of sheep. এই যে ভেড়ার পালকে নজরদারি করতো, কে করতো? The dog. তেমনি করে বাকিগুলো তোমরা ফিল আপ করবে, এবং অবশ্যই তোমাদের খাতা দেওয়া হয়েছে, সেই খাতা একটা এই ইংরেজি কাজ করার জন্য, ইংরেজি বিশেষ করে ফ্র্যাগ্রেন্সের কাজ করার জন্য এবং ইংরেজি অন্যান্য কাজ করার জন্য একটা খাতা একদম নির্দিষ্ট রাখবে। সেই খাতায় এগুলো লিখতে থাকবে। তোমাদের পরীক্ষা কখন হবে আমাদের এখন জানা নেই, যখন গভর্নমেন্ট থেকে বলবে পরীক্ষা নিতে নেওয়া হবে, কিন্তু যেগুলো পড়িয়ে দেওয়া হচ্ছে এগুলো সিলেবাসের মধ্যে ঢুকে যাবে, এগুলোর ওপর পরীক্ষা হবে। দেন অ্যাক্টিভিটি 3, রাইট হু ডিড দ্য ফলোয়িং। কি কোন কাজগুলো কে করেছিল সেগুলো লেখো। অ্যাকশনস কাজগুলো, আর হু ডিড কে করেছিল। টুক দ্য হার্ট টু দ্য মেডো, তৃণভূমিতে যে ভেড়ার পালকে নিয়ে এসেছিল, কে নিয়ে এসেছিল? এটা শেফার্ড নিয়ে আসতো। লেড দ্য হার্ট টু দ্য ভিলেজ, ভেড়ার পালকে গ্রামে নিয়ে চলে গেল। লিড করে করে নিয়ে গেল, মানে পথ দেখিয়ে আগিয়ে নিয়ে গেল। এটা ডগটা করেছিল যখন তার প্রভু, যখন শেফার্ডটা ফিরতে লেট করছে দেখে। বাকিগুলো তোমরা করবে, এখানে উত্তরগুলো হেল্প বক্সে দেওয়াই আছে অ্যাট দি বটম অফ দি অ্যাক্টিভিটি। দেন অ্যাক্টিভিটি 4, হু লিভড ইন এ ভিলেজ। এই যে হু দিয়ে হোয়াট দিয়ে কোশ্চেন হলে একটু সহজ হয় আর কি। হু, হুইচ, হোয়াট দিয়ে কোশ্চেন হলে, বিশেষ করে হু যদি পার্সোনাল প্রোনাউন হিসেবে ব্যবহার করা হয়। তো হু লিভড ইন এ ভিলেজ, গ্রামে কে বাস করতো? এ শেফার্ড, ওই হুটা তুলে দিয়ে শুধু উত্তরটা লিখে দিয়ে বাকিটা লিখে দাও, তাহলেই উত্তরটা এসে যায়। এ শেফার্ড লিভড ইন এ ভিলেজ। হোয়াট ডিড দ্য শেফার্ড কালেক্ট ফ্রম দ্য ফরেস্ট। এই যে হোয়াট, ডিড, তারপরে হচ্ছে দ্য শেফার্ড কালেক্ট, তাহলে ভার্বটা হলো ডিড কালেক্ট। তাহলে আমাদের ইংলিশ সেন্টেন্স লেখার সময় আমরা কোনটা লিখি? ফার্স্ট সাবজেক্ট আসে, সাবজেক্টটা লিখতে হয়, মানে যার সম্পর্কে সেন্টেন্সটা বলা হয় তাকে বলা হয় সাবজেক্ট। অথবা অন্যভাবে বললে ভার্বের কাজটা যে করে সে হচ্ছে সাবজেক্ট। তা ডিড কালেক্ট মানে সংগ্রহ করা, এই সংগ্রহ করার কাজটা কে করেছিল? শেফার্ড।
তাহলে শেফার্ড হলো সাবজেক্ট। অথবা ওই বাক্যটা, হোয়াট ডিড দ্য শেফার্ড কালেক্ট ফ্রম দ্য ফরেস্ট, শেফার্ড বন থেকে কী সংগ্রহ করতো, এটা কার সম্পর্কে বলা হচ্ছে, শেফার্ড সম্পর্কে। সুতরাং দ্য শেফার্ড হচ্ছে সাবজেক্ট। ইংলিশ সেন্টেন্সের সাবজেক্টটা তুমি আগে লেখো, তাহলে দ্য শেফার্ড, তারপরে ভার্ব লেখো। ডিড কালেক্ট ওইটা চেঞ্জ করে দাও, ওইটা পাস্টে আছে বুঝতে পারছি, ডিড দেওয়া আছে, তাহলে কালেক্টেড করে দাও। তাহলে দ্য শেফার্ড কালেক্টেড। এরপরে তুমি হোয়াট দিয়ে যে প্রশ্ন হয়েছে, কী কালেক্ট করতো, সেই উত্তরটা দাও। দ্য শেফার্ড কালেক্টেড উড। উডস লেখো না জানো, উডস মানে বন, কিন্তু উড মানে কাঠ, তার প্লুরাল উডস হলে তার মানে হয়ে যাবে বন। তাহলে দ্য শেফার্ড কালেক্টেড উড ফ্রম দ্য ফরেস্ট। হুম ডিড হি মিস্টেক অ্যাজ হিজ ডগ। এখানে সাবজেক্ট দেখতেই পাচ্ছি হি, তাহলে হি মিস্টেক আর তার আগে ডিড আছে, বুঝতেই পারছি পাস্ট টেন্স। তাহলে টেক, টুক, টেকেন, তাহলে মিস্টেক, মিস্টুক, হি মিস্টুক দ্য উলফ অ্যাজ হিজ ডগ। সে ভুল করে উলফটাকেই মনে করেছিল তার কুকুর। দেন অ্যাক্টিভিটি 5, কী আছে এখানে দেখো, ক্যাটেল আর ডোমেস্টিক অ্যানিমালস। গবাদি পশু মানে গরু, মোষ, এইসব পশু, এরা হচ্ছে ডোমেস্টিক অ্যানিমালস মানে গৃহপালিত। আর ডোমেস্টিকের উল্টো অপোজিট শব্দ কি, ওয়াইল্ড, WILD, ওয়াইল্ড, বুনো, বন্য। আর ডোমেস্টিক মানে গৃহপালিত। দি এক্সাম্পলস অফ ক্যাটেল আর শিপ, গোট, কাউ, পিগ এটসেট্রা। ক্যাটেল বলতে কাদিকে বলা হয়, শিপ, গোট, কাউ, পিগ, শূকরকেও বলা হয়। আর শিপ ইজ এ ডোমেস্টিক অ্যানিমাল, ভেড়াও তাই গৃহপালিত। শিপ ব্লিটস, হচ্ছে ভেড়ার ডাককে কী বলা হয়, ব্লিট। এ বেবি শিপ ইজ কল্ড এ ল্যাম্ব, ভেড়ার বাচ্চাকে কী বলে, ল্যাম্ব। এ শিপ ইটস গ্রিন লিভস অ্যান্ড গ্রাসেস, সবুজ পাতা খায়, গাছের ঘাস খায়। ইট হ্যাজ এ সফট উলি বডি, এর একটা বেশ রোমযুক্ত একটা শরীর আছে, শরীরটার বাইরেতে একটা নরম রোম দিয়ে আবৃত। অ্যান্ড 2 কার্লি হর্নস, আর 2টো বাঁকানো শিং আছে। উই গেট উল ফ্রম শিপ, আমরা ভেড়া থেকে উল পাই। এই যে আমরা উলের জামা পরি না শীতকালে, এটা ওই ভেড়ার লোম থেকে তৈরি হয়, অরিজিনাল উল হলে, নাহলে সিনথেটিক উলও আছে আজকাল। তো যাই হোক, শিপ সম্পর্কে বলি, শিপের প্লুরাল নাম্বার কিন্তু শিপ, এস হবে না। যেমন কাউয়ের প্লুরাল নাম্বার কাউজ, শিপের বেলা তা নয়। নাও ইউ হ্যাভ রেড a few sentences about the sheep. Now try to write 5 sentences about the cow. Cow is a very familiar animal to all of us. গরু খুবই পরিচিত আমাদের একটি প্রাণী। তো গরু সম্পর্কে, আমরা ভেড়া সম্পর্কে যদি ওইগুলো জানলাম, ওইভাবে লিখলাম, গরু সম্পর্কেও নিশ্চয়ই লেখা যাবে। ডোমেস্টিক অ্যানিমাল, কাফ মানে বাছুর, হর্নস, মিল্ক, হে অ্যান্ড গ্রিন গ্রাস, হে মানে শুকনো খড়, শুকনো ঘাস, এগুলোকে হে বলা হয়। অ্যান্ড গ্রিন গ্রাস, সবুজ ঘাস। নিশ্চয়ই বুঝতে পারছো এগুলো কী করে গরু। তাহলে এইভাবে তোমরা গরু সম্পর্কে মিনিমাম 5টা সেন্টেন্স, পারলে আরও সেন্টেন্স সেখানে লিখবে অ্যাক্টিভিটি। And next at page 15 there are some words given, page 15, 16 and 17, and you have to know the words and their uses. So words, some words have more than one syllable. Syllable মানে একটা ওয়ার্ডের যেটুকু অংশ একসঙ্গে উচ্চারণ করা যায় তাকে বলা হয় syllable. যদি বলি অ্যানিম্যাল,
আর যদি বলি ডগ, ডগ একসঙ্গে উচ্চারণ হলো, তাহলে এটা মনোসিলেবিক ওয়ার্ড। ঠিক আছে? কিন্তু অ্যানিম্যাল দেখো দুটো ভাগে ভেঙে বলতে হচ্ছে অ্যানিম্যাল, তার মানে বাইসিলেবিক ওয়ার্ড, মানে দুটো সিলেবেল আছে। আবার যদি বলি ইল টেম্পার্ড বদমেজাজি, এই তোমার 15 পাতাতেই আছে 4 নম্বর এক্সাম্পলটা, ইল টেম্পার্ড, তাহলে এখানে 3টে সিলেবল, ট্রাইসিলেবিক ওয়ার্ড। এরকম মানে কটা করে সিলেবিক ডিভিশন আছে, এটুকুও জেনে নেওয়া বেটার। আর জানতে হবে আমাদের সিনোনিম, মানে মিনিংটা, সমার্থক শব্দ, ওই যে ওয়ার্ডটা দেওয়া হয়েছে ওইটাকে অন্য কোনো ওয়ার্ড দিয়ে প্রকাশ করতে পারি। অ্যান্ড ইউসেজ, হাউ উই ক্যান ইউজ দি ওয়ার্ডস। আউটস্কার্টস মানে সীমানা, গ্রামের সীমানায়, প্রান্ত দেশে। তাহলে এটা সিলেবেল আছে দুটো দেখতে পাচ্ছি, আউট স্কার্টস। সিনোনিম কি না আউট আর পার্ট। ইউসেজ কীরকম, মাই ফ্রেন্ড লিভস অ্যাট দি আউটস্কার্টস অফ দ্য সিটি, শহরের কিনারায় বা প্রান্ত দেশে আমার বন্ধু বাস করে। হার্ডলড, এখানেও দেখো বাইসিলেবিক ওয়ার্ড, মানে গুটিসুটি মেরে ছিল। কার্লড আপ, বেড়াল দেখবে বসে থাকে, বিশেষ করে শীতকালে তো দেখবেই কুকুর বেড়াল সব গুটি মেরে বসে থাকে। লাস্ট নাইট আ ক্যাট হার্ডলড আন্ডার মাই বেড, গতকাল রাত্রে একটা বিড়াল আমার বিছানার নিচে গুটি মেরে বসছিল। ওয়েন্ডার্ড মানে ঘুরে বেড়ানো, উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো। স্ট্রলিং, দ্য ট্রাভেলার ওয়েন্ডার্ড ফ্রম প্লেস টু প্লেস, ভ্রমণকারী এক স্থান থেকে অন্য স্থানে উদ্দেশ্যবিহীনভাবে ঘুরে বেড়াচ্ছিল। ইল টেম্পার্ড বদমেজাজি, ইট ইজ নো ইউজ আর্গুইং উইথ অ্যান ইল টেম্পার্ড পারসন, বদমেজাজি লোকের সঙ্গে তর্ক বিতর্ক করে লাভ নাই, কারণ সেই যুক্তি যখন দিতে পারবে না মেজাজ হারাবে, দিয়ে গালাগাল দেবে। লিকিং দুটো সিলেবল, মানে চুঁইয়ে পড়া, শিপিং আউট। ওয়াটার ইজ লিকিং থ্রু দ্য পাইপ। এইভাবে আমরা 15 পাতার ওয়ার্ডগুলো মুখস্থ করে নেব। আজ এই পর্যন্ত থাক। ইন দ্য নেক্সট ডে আমরা 16 পাতা থেকে আরম্ভ করব।